তল্লাশি নিয়ে সরব তাপস রায়। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। বাম আমলেও বাড়িতে পুলিশ আসেনি বলে দাবি তৃণমূল বিধায়কের। তার আরও দাবি, ইদানিংকালে কোনো নিয়োগের সঙ্গে যুক্ত নন তিনি। গতকালের যে ঘটনা, তার প্রেক্ষিতের পর তাপস রায় কি কোথাও একটু হলো রাজনীতি সম্পর্কে হতভম্ব হয়ে গেছে? না না, মোটেই না, একেবারেই নয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই রকম পরিস্থিতির সম্মুখীন আমি বা আমার পরিবার কখনো হয়নি। মিউচুয়াল রেসপেক্ট পলিটিক্সে সবসময় ছিল। ইদানিং কালে নানান কারণে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নষ্ট করেছে। বাংলায় যেটা বিজেপি লাগাতার করে চলেছে, আমরা বারবার বলেছি, সেই পলিটিক্যাল ভেন্ডিটার বা রাজনৈতিক প্রতিহিংসার কথা। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা দায়িত্ব দলের তরফ থেকে আমাদের দিয়েছে, আমি তার মধ্যে একজন। এটা সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারের, তো সুতরাং তাদের যদি বলা হয়, নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশ তারা অমান্য করবে কি করে? আমরা যারা রাজনৈতিক কর্মী, মানুষ তাদের কাছে আসবে যে কোনো কাজ নিয়ে, কাগজ নিয়ে, চাকরির দাবি নিয়ে, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো সাধারণ কথা। চাকরি দেওয়ার যদি কোনো সুযোগ পাই, চাকরি দিয়েছি, দিচ্ছি, দেবো, কিন্তু ইদানিংকালে কোনো নিয়োগের সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগ আমার নেই। এই ধরনের পলিটিক্স অবশ্যই ডার্টি পলিটিক্স। সিপিএম এর সঙ্গে গন্ডগোল এসব হওয়া সত্ত্বেও আমার বাড়িতে বা আমার অফিসে কখনো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বা থানার পুলিশ আসেনি। গতকালের ঘটনার পর কোথাও গিয়ে মানসিকভাবে আপনি একটু রুষ্ট হয়েছেন বা অভিমানীয় হয়েছেন? আরও দৃঢ় তাপস রায়কে তোমরা আগামী দিনে দেখতে পাবে। শুক্রবার যা হয়েছে তা ঠিক হয়নি। ফের বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে সরব সুজিত বসু। এর জবাব মানুষ ব্যালটে দেবে, দাবি দমকল মন্ত্রী সুজিত বসুর। গতকালের যে ঘটনা, যেভাবে পাড়ার মধ্যে একদম রণংদেহী মূর্তিতে এসে যে কেন্দ্রীয় বাহিনী মাথায় হেলমেট পরে, কিভাবে নিচ্ছেন পুরো? সেল টেল নিয়ে সব এসছে, ওটা দরকার ছিল না। আমরা তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করি না। আমরা তো যারা আসে তাদেরকে আতিথেয়তা করি, বলি আসুন, দেখুন ভালোভাবে কি দেখবার আছে দেখে নিন। আমরা তো কোনো খারাপ ব্যবহার করি না। আজ অব্দি তো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। আমাকে যারা অনেকে গালিও দিয়েছে, আমি তো তাদের বিরুদ্ধে বলিনি, কিন্তু আমি বলছি যেটা হয়েছে এটা ঠিক হয়নি। নির্বাচনে তা এর কোনো প্রভাব? নির্বাচনে দেখবেন ব্যালটে হবে প্রভাব। মানুষ তো বুলেটে হবে না, ব্যালটে হবে। আপনারাও জানেন সুজিত বোস 45 বছরের ওপরে পলিটিক্সে আছে। সামাজিক কাজ সুজিত বোস করে। সুজিত বোস মানুষের ভালো করেছে, কোনোদিন খারাপ করেনি। সুজিত বোসকে যারা আক্রমণ করেছে পার্টি ছাড়বা, সুজিত বোস আসা ক্ষমতা আসা বা তাদেরকে একটা টাচ করেনি। টেন্ডার উপেক্ষা করে টাকার বিনিময়ের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। নদিয়ায় বাম কংগ্রেস জোট পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের দাবি, এসব চক্রান্ত তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও। নদিয়ার তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েত। বাম কংগ্রেস জোট পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের। তাদের দাবি, পঞ্চায়েতের কাজের জন্য জেনারেটর কিনতে টেন্ডার ডাকা হয়। টেন্ডারে সর্বনিম্ন দর নিয়ে বরাত পান সাফিকুল শেখ নামে এক ঠিকাদার। সাফিকুল শেখকে কাজের জন্য লিখিত নির্দেশ দেয় পঞ্চায়েত। অভিযোগ, টেন্ডার পাওয়া সাফিকুল শেখকে দিয়ে কাজ করানো হয়নি। কাজ পায় সানসিটি কনস্ট্রাকশন নামে অন্য একটি ঠিকাদার সংস্থা। সেই সংস্থার নামেই কাজের বিল মেটায় পঞ্চায়েত। অভিযোগ, টেন্ডার না পাওয়া সত্ত্বেও টাকার বিনিময়ে সানসিটি কনস্ট্রাকশনকে কাজ পাইয়ে দেয় বাম কংগ্রেস জোট পরিচালিত পঞ্চায়েত। এ নিয়ে বিডিওর কাছে নালিশ জানিয়েছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। মূলত অভিযোগ প্রধান এবং তার সঙ্গে প্রধানের সঙ্গে কিছু কতিপয় মানুষ যারা আছে, অর্থের জন্য পঞ্চায়েতে যারা বসে আছে, জনগণের টাকা এইভাবে লয়ছয় হচ্ছে। এর জন্য আমরা এসডিও, বিডিও এবং ডিএম সাহেবকে কমপ্লেন করেছি যে পূর্ণ তদন্ত করি, যে সমস্ত ব্যক্তিরা এর সঙ্গে যোগ আছে তাদেরকে এফআইআর করি, তাদেরকে যথাযথ ব্যবস্থা শাস্তি দেওয়া হয়। এখন অনলাইনে টেন্ডারটা পাই দেওয়ার কোনো জায়গায় নেই। যেহেতু তৃণমূল বিরোধী পঞ্চায়েত আমাদের, সেটা ওরা মানে আমাদের এই চক্রান্ত করছে। আমরা অভিযোগটা পেয়েছি, আমরা ওটা ইনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা নেব। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।
খাতায় কলমে খরচ হয়ে গিয়েছে টাকা, কিন্তু কলই বসেনি। জল জীবন মিশন প্রকল্পের টাকা গায়েব, আর এ নিয়ে দেগঙ্গায় জোর চাপানোতর। উত্তর 24 পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েত। এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় দেগঙ্গা পঞ্চায়েত সমিতি। 2021 সালে জল জীবন মিশন প্রকল্পে বরাদ্দ হয় 1,80,000 টাকা। গম্ভীরগাছি উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে পাম্প হাউস হওয়ার কথা। টাকা বরাদ্দের পর কেটে গিয়েছে 2 বছর, কলই বসেনি। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। কলটা হোক দরকার, কেন বাচ্চা কাচ্চা খাবে পানি। দুটো শিশু কেন্দ্রের 150 বাচ্চা, আমার এখানে 150 বাচ্চা, তারা কোথায় যাবে? 14 মাসে কলে পানি ওঠে না। জলের দাবিতে সম্প্রতি বিক্ষোভ দেখান নূরনগরের বাসিন্দারা। তারা পঞ্চায়েত সমিতিতে যান। অভিযোগ, তখনই তারা জানতে পারেন জল প্রকল্পের 1,80,000 টাকা খরচ হয়ে গিয়েছে। বাস্তবে কোনো কাজই হয়নি। তাহলে অত টাকা গেল কোথায়? এই প্রশ্ন তুলে বিক্ষোভ বাসিন্দাদের। জল জীবন প্রকল্প মিশনে যে 2,80,000 টাকা যে স্কিমের কল, সেই কল এখানে হওয়ার কথা, সেটা শিডিউল পাস হয়েছিল ব্লক থেকে, এবং কি 2022-23-এ সেই কল সরকারি কাজ দেখাচ্ছে কাজ হয়ে গেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কলটিই নেই। খবর যেহেতু পেয়েছি, নিশ্চিত আমরা তদন্ত শুরু করছি। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যদি থাকে, নিশ্চিত সে আইনি পদক্ষেপ নেব এবং যাতে ওই এলাকার মানুষ পানীয় জলের ব্যবস্থা পায় তার ব্যবস্থা নিশ্চিত করব। সমস্ত অভিযোগ মানলেন, আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর আবহাওয়ার খবরের দিকে তো নজর রাখতেই হচ্ছে। পৌষ সংক্রান্তির আগে হুহু করে নামছে তাপমাত্রা। রাজ্য জুড়ে বাড়ছে শীত। পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ, উত্তরবঙ্গেও শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট। এই শীতের স্পেল কতটা দীর্ঘায়িত হবে, আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে, সবটা বলবে বিশ্বজিৎ সাহা রয়েছে ফোনে। বিশ্বজিৎ, দেখো, সোম মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়ার স্পেল থাকবে, তাপমাত্রা এরকমই থাকবে এবং শৈত্যপ্রবাহ অর্থাৎ পশ্চিম জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা আজও থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি পর্যন্ত প্রায় সব জেলাতেই এই ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা সকালের দিকে থাকবে। তবে এই স্পেল মঙ্গলবারে আবহাওয়ার আবার পরিবর্তন হবে এবং বুধ ও বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রেনের ব্যাপারটা আগে বলি। 15 তারিখ পর্যন্ত ড্রাই। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই, সাউথ এবং 24 পরগনা, নর্থ 24 পরগনা দুটোই, তবে এমনকি নদিয়াও আছে, পূর্ব বর্ধমান আছে, হুগলি আছে। এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে 17 তারিখে। পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে 18 তারিখে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। পুরুলিয়া জেলা বা ওয়েস্ট বর্ধমানের 2-1টি জায়গাতে পল্লবের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আপনার নর্থ এবং সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, ওখানে আমরা ডেন্স ফগ করছি আর কি। কোচবিহার অলসো ডেন্স ফগ অ্যান্টিসিপেট করছি। আর ক্রমশ শীতের দাপট বাড়ছে। পৌষ সংক্রান্তির আগে রাজ্যে শীতের দাপট, এবং পশ্চিমের জেলাগুলোতে কিন্তু শীতের দাপট আরো বেশি। একটু জেলার ছবিগুলো আপনাদের একে একে দেখাবো। এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের। ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলা, সেখানেও কিন্তু শীতের আমেজ বেশ ভালো মতো পড়েছে। ঘন কুয়াশার দাপট তো থাকছেই। বসিরহাটের ছবিটা দেখুন, কুয়াশার দাপট কতখানি সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই বসিরহাটের ছবিটা দেখেই। এতটাই ঠান্ডা যে ভোর রাত থেকেই কিন্তু মানুষকে আগুন পোয়াতে হচ্ছে। এবং বাঁকুড়ার ছবিটা দেখুন, বেশ সকালবেলার ছবি আপনাদের দেখাচ্ছি। মানুষ তারা বেরিয়ে পড়েছেন, তবে গায়ে কিন্তু গরম জামা কাপড় বেশ ভালো মতো রয়েছে, যেটা কিন্তু কিছুদিন আগেও আমরা দেখতে পাচ্ছিলাম। 3 জেলা থেকে আমাদের সঙ্গে 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে আমার সঙ্গে, বসিরহাট থেকে অনুপম রয়েছে আমার সঙ্গে, এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। আমি একটু রাজুর সঙ্গে কথা বলি। রাজু, ঝাড়গ্রামের ছবিটা দেখলাম। ঝাড়গ্রাম, সেখানে শীতের আমেজ আগের থেকে বেশি, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কতটা বেশি, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিরকম থাকছে? দেখো অমৃতা, প্রথমেই বলবো ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সকালবেলায় অরণ্য সুন্দরী, এবং যত বেলা বাড়ছে কুয়াশার দাপট কমলেও রৌদ্র দেখা মিললেও সেই রৌদ্রের মধ্যেও ঘন কুয়াশা থাকছে। সেক্ষেত্রে যে সমস্ত যানবাহনকে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে গাড়ির লাইট জ্বালিয়েই যাতায়াত করতে হচ্ছে। এবং শীতের যে আমেজ কিছুটা খামতি হয়েছিল এই কয়েকদিনে, তারপরে আবার সেই একই রকমভাবে কনকনে শীত
আর সেই শীত উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে যেমন পর্যটকরা এসে ভিড় করছে, ঠিক তেমনই আবার শহরে যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন তারা গরম কাপড় বা সোয়েটার গায়ে দিয়েই বেরোচ্ছেন। আর সকালবেলায় বিভিন্ন জায়গায় এই শীত থেকে বাঁচার জন্য গ্রামাঞ্চলের মানুষ আগুন পুহিয়ে নিচ্ছেন, কারণ পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়েছে। আর এই পৌষ সংক্রান্তিতে এই পিঠেপুলির উৎসবের আগেই এই শীতের আমেজ নিতেই বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় এসে পৌঁছচ্ছেন। আর গত 2-1 দিনে যদি দেখা হয় তাতে তাপমাত্রা যেভাবে কমতে শুরু করেছে, আজ প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি এবং বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। সে জায়গায় শীতের যে আমেজটা রয়েছে তা কোথাও হারাচ্ছে না, কারণ এই গত 3 দিনে যে শীতের আমেজটা থাকবে তাতে এখানে পর্যটকদের ভিড় থাকবে এমনটাই মনে করছেন মানুষজন। এবং শীতের এই আমেজ শীত বৃদ্ধি পড়াতে পাচ্ছে, তাছাড়া ছাড়া পর্যটন কেন্দ্রগুলো সেখানেও কিন্তু ভিড় বৃদ্ধি পাচ্ছে। আর রাজু যেমনটা বলছিল সেরকম বিভিন্ন জেলার ছবি দেখাবো, একটু বসিরহাটের দিকে নজর রাখতেই হচ্ছে। বসিরহাট থেকে অনুপম রয়েছে। অনুপম, রাজু যেমনটা বলছিল যে ঘন কুয়াশার দাপট, বসিরহাটের ছবিটা সেটাও বোধহয় একই কথা বলে দিচ্ছে। ঘন কুয়াশা রয়েছে, খুব স্বাভাবিকভাবেই যান চলাচলেও তো তার প্রভাব পড়বে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিরকম তাপমাত্রা দেখতে পাচ্ছ? দেখো অমৃতা, এই যে বসিরহাট জুড়ে একদম বসিরহাটের একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বাদুরিয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশা, যেমনটা কালকে ছিল আজকেও কিন্তু তেমনই ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা পড়েছে। 10 ডিগ্রি তাপমাত্রা আজকে। এবং এই যে ঠান্ডার জন্য কিন্তু ভোরতে সকাল থেকেই কিন্তু এলাকার মানুষ কিন্তু আগুন পোয়াচ্ছে এবং গরম চায়ে কিন্তু চুমুক দিয়ে কিন্তু কিছুটা ঠান্ডা অনুভূতি আর কি কমানোর চেষ্টা করছে। এবং যেহেতু কুয়াশা রয়েছে সেই কুয়াশার জন্য কিন্তু ফেরি সার্ভিসের কিন্তু খুব একটা ব্যাঘাত ঘটেনি, সময় মতন কিন্তু ফেরি সার্ভিস সব শুরু হয়েছে এবং যেসব ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক গতিতে এবং স্বাভাবিক নিয়মেই চলছে। কিন্তু রাস্তায় যেসব গাড়ি ঘোড়াগুলো চলছে সেসব গাড়ি ঘোড়া কিন্তু অন্য দিনের মতন কিন্তু গতিতে চলছে না, গতি কিন্তু কিছুটা হলেও কম গতিতে চলছে এবং লাইট জ্বালিয়ে চলছে। এবং টাকিতে যেসব পর্যটকরা এসছে সে পর্যটকরা কিন্তু সকাল থেকেই কিন্তু নদীর ধারে কিন্তু ঠান্ডা উপভোগ করছে। তার ঠান্ডার মধ্যেই কিন্তু সকালবেলায় নদীর ধারে বেরিয়ে পড়েছে ঘুরতে, নদীর ঠান্ডার আমেজ দিচ্ছে। এবং এই যে ঠান্ডা, এই ঠান্ডা কিন্তু আজকে এবং কালকে দুদিনেও কিন্তু থাকবে এবং এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের খবর। একেবারে কুয়াশার দাপট রয়েছে অনুপম যেমনটা বলছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। একটু বাঁকুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে সরাসরি, প্রিয়ব্রতর সঙ্গে একটু কথা বলি। প্রিয়ব্রত, বাঁকুড়া সেখানে ঠান্ডার আমেজ কতখানি? সেখানে তো এর আগে আমরা দেখেছি তাপমাত্রা বেশ কমেছে, আজকে ঠান্ডার আমেজ কতখানি? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন দেখা যাচ্ছে? একেবারে অমৃতা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সকাল এবং সন্ধ্যেবেলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু দিনের বেলা থাকছে না। বেশ গরম এবং রোদের যে তাপ সেটাও বেশ কিন্তু উপভোগ হচ্ছে। কিন্তু সকালবেলা যারা সকালবেলা নিতান্ত কাজের দরকারে এবং বা ট্রেন বা বাস ধরতে যারা গন্তব্যে পৌঁছতে চাইছেন তারা কিন্তু যখন সকালবেলা বেরোচ্ছেন তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। শুধুমাত্র সোয়েটার মাফলার দিয়ে কিন্তু সেই ঠান্ডা আটকানো যাচ্ছে না। অনেককেই তুমি দেখতে পাবে ছবিতে দেখা যাচ্ছে যে কম্বল মুড়ি দিয়ে যাচ্ছেন এবং পাশেই যে রাস্তার পাশেই যখন আগুন জ্বালানো হচ্ছে, আগুন জ্বালিয়ে কিন্তু শরীরটা কিছুটা হলেও গরম করে নেওয়ার চেষ্টা করছেন, চায়ের পেয়ালায় চুমুক দিয়ে গরম করে নেওয়ার চেষ্টা করছেন। মূলত এই যে প্রকোপ ঠান্ডার, এই যে 8.8 ডিগ্রি টেম্পারেচার রয়েছে গত 24 ঘন্টায়, সেই টেম্পারেচার আরও কিছুটা নেমে যাবে এমনটা মনে করছে আবহাওয়াবিদরা। কেননা পৌষ সংক্রান্তি পিঠেপুলি, এই বাংলা গ্রাম বাংলার যে পরব চলে, এই উৎসব চলে, সেই উৎসবের মৌসুমে ঠান্ডা কিন্তু উপভোগ করে মানুষজন। এবং মকর সংক্রান্তিতে যে শাহী স্নান, সেই শাহী স্নানও মানুষ উপভোগ করেন। এর পাশাপাশি যে ঠান্ডা বাড়ছে এবং পৌষ এবং মাঘের এই যে সংযোগস্থলে ঠান্ডা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষজন উপভোগ করছে। জেলার মানুষজন সেই ঠান্ডাটাকে উপভোগ করতে ভালো, জেলার মানুষ তো উপভোগ করছেন, বহু জায়গা থেকে অন্যান্য জেলা থেকেও কিন্তু মানুষ আসছেন, পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে, শীত বৃদ্ধি পেয়েছে, উপভোগ তো করতেই হবে। তার সাথে সাথে একটা বিষয়ের দিকেও নজর রাখতে হচ্ছে, গঙ্গা সাগরে পূর্ণ স্নান বলে কথা। কারণ পৌষ সংক্রান্তি মানেই গঙ্গা সাগরে পূর্ণ স্নান, সাগরে উপচে পড়া ভিড়, কনকনে ঠান্ডার মধ্যে ভোর রাত থেকেই পূর্ণ স্নান, নানান রীতি মেনে পুজো পাঠ চলছে। অর্পণ সরাসরি অর্পণের সঙ্গে কথা বলি। অর্পণ, ভোর রাত থেকেই স্নান সেটা দেখলাম, একটু যদি বলো যে কতজন পুণ্যার্থী এখনো পর্যন্ত এসেছেন, সামগ্রিকভাবে নজরদারি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিকভাবে ছবিটা ঠিক কি?
একদমই গতকাল দুপুর পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ৪৫ লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যেই দেশের এবং বিদেশ থেকে পুণ্যার্থী তারা এসে পৌঁছেছেন এবং গতকাল থেকে দুপুরের পর থেকে আবার নতুন করে প্রায় বলা যেতে পারে আরও ২০ লক্ষের বেশি পুণ্যার্থী তারা এসছেন। এবং এই মুহূর্তে তোমাকে যদি ছবিটা দেখাই যে এক টুকরো মিনি ভারতকে আমরা দেখাতে পারবো এখানে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা তারাই কপিল মুনির আশ্রম চত্বরে এসছেন, পুণ্য স্নান ছাড়ছেন। যদিও পুণ্য স্নানের মহেন্দ্রক্ষণ যেটা জানানো হয়েছে আজ রাত্রি 12:13 থেকে তার মহেন্দ্রক্ষণ শুরু হবে এবং সনাতন ধর্ম রীতি মেনে সূর্য উদয়ের পর থেকে এই স্নান শুরু হয়েছে এবং আগামীকাল রাত্রি 12:13 পর্যন্ত এই স্নান চলবে। এবং এখানে যেটা দেখা গিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াচ টাওয়ারে পুলিশের পহরা এবং ওয়াচ টাওয়ারের পাশ থেকেই দেখা যাচ্ছে যে এনডিআরএফ, ইন্ডিয়ান কোস্টগার্ডের যারা রয়েছেন তারা নদীপথের সমুদ্রেতে তারা নজর রেখেছেন এবং যে অ্যান্টি স্কোয়াড যে টিম করা হয়েছে সেখান থেকেও তাদের উপরে নজর রেখেছে। এবং গঙ্গাসাগরে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে যেটা জানানো হয়েছে প্রায় 14,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 43টি ওয়াচ টাওয়ারের মধ্যে দিয়ে এই পুণ্যার্থীদের উপরে নজর রাখা হয়েছে এবং এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা, অসাধু মানুষজন যাতে তারা কোনো রকমভাবে অসুবিধা না করতে পারে সেই কারণে 18টি অ্যান্টি ক্রাইম টিম তাদেরকেও সজাগ করে রাখা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে সর্বদাই পুলিশ প্রশাসনের এবং সিসি ক্যামেরার নজরদারির মধ্যে এই প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর মানুষ এখনো ভিড় করছেন গঙ্গাসাগরে।